আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি নিগার পারভিন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। শিক্ষার্থীরা, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। অনার্স ফোর্থ ইয়ার চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের সাথে আজকে আমার লিমনোলজি অ্যান্ড হচ্ছে একুয়াকালচার যে সাবজেক্টটা, সে কোড হচ্ছে 243005, সেই কোডের ক্লাস আজকে। তো আজকে তোমাদের সাথে আমার সম্ভবত চতুর্থ ক্লাস, যেটা হচ্ছে যে আজকের আমার আলোচনার বিষয়, যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব লিমনোলজিতে, সেটা টপিকটা হচ্ছে লেক নিয়ে আলোচনা করব। অলরেডি তোমরা লিমনোলজি নিয়ে যখন আলোচনা করছিলাম, লেক নিয়ে কিছুটা তোমাদেরকে ধারণা দিতে পেরেছি গত ক্লাসেও। তো এই যে বলছিলাম, যেটা যে পৃথিবীর যে পানির যে সোর্স গুলো আছে, যে স্থলভাগে পানির মধ্যে, এটা হচ্ছে ইনল্যান্ড ওয়াটার বডিসের মধ্যে যে আলোচনা করেছিলাম, যে জলভাগ, যে সেটাতে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। যে একটা হচ্ছে যে ভূগর্ভস্থ, যেটা মাটির অভ্যন্তরে যেটা আছে পানি এক রকমের, আর একটা হচ্ছে ভূপৃষ্ঠের পানি, যেটা ভূভাগের পানি। তার মধ্যে হচ্ছে যে একটা হচ্ছে কি ওয়াটার বডিস গুলোকে দুইটা ভাগে ভাগ করা হচ্ছে, লোটিক ওয়াটার এবং হচ্ছে ল্যান্টিক ওয়াটার বলা হয়। তো স্থির পানি সোর্স গুলোর মধ্যে হচ্ছে হ্রদ বলো, পুকুর বলো, এগুলো হচ্ছে স্থির পানি বা হচ্ছে কি ল্যান্টিক ওয়াটার রিসোর্স বলা হয়। তো লেকটা হচ্ছে কি একটা উল্লেখযোগ্য স্থির পানির একটা সোর্স বলা হয়। যে পৃথিবীতে যে মিঠা পানির যে সোর্স গুলো আছে, তার মধ্যে হচ্ছে হ্রদ একটা উল্লেখযোগ্য মিঠা পানির উৎস। যদিও লোনা পানির হ্রদও রয়েছে। তো হ্রদের মধ্যে হচ্ছে প্রায় 1.8% মিঠা মাটির মধ্যে যে মানে যে সোর্স গুলো আছে, যে হ্রদ হচ্ছে স্থলভাগে হ্রদের বিন্যস্ততা বা বলো যে বিস্তৃতিটা সাধারণত স্থলভাগে, পৃথিবীর যে স্থলভাগ গুলো আছে সেখানে এই হ্রদের গুলো দেখা যায়, যে স্থলভাগের। আর যেটা বলছিলাম যে 1.8% পৃথিবীর মোট পানি হচ্ছে, মানে যে পানিগুলো আছে তার মধ্যে 1.8% আছে হ্রদের মধ্যে আছে। তো কতগুলো হ্রদ আছে, যেমন হচ্ছে যে তোমরা সাইবেরিয়ার যে বিখ্যাত যে হ্রদের কথা, যেটা যে রাশিয়ার সাইবেরিয়াতে যে অবস্থিত বৈকাল হ্রদের নাম সবাই শুনে থাকবে, বৈকাল হ্রদের নাম শুনেছ। তারপর হচ্ছে কি কৃষ্ণ সাগর বা কাস্পিয়ান সাগর, হ্যাঁ, এই নামগুলো তোমরা নিশ্চয়ই শুনেছ। এটা কিন্তু মিঠা পানির হ্রদ, একটা সুপিরিয়র পানি, মিঠা পানির একটা হ্রদ। এটা হচ্ছে কাস্পিয়ান সাগরটা হচ্ছে কি লোনা পানির হ্রদ। তো হ্রদের কথা বলছিলাম, যে লেন্টিক ওয়াটার বা স্থির পানির একটা রিসোর্স, যেটা হ্রদ, যেটা হ্রদটা কি আমরা সাধারণভাবে হ্রদ বলতে যদি বলে যে লেক কি, হ্যাঁ, লেকটা হচ্ছে যে চারদিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত। অবশ্যই এটা মানে কি এটা স্থির পানির একটা রিসোর্স বলা যায় যেটা, এবং হচ্ছে কি যে যার সাথে কিনা সমুদ্র বা নদীর কোনো সংযোগ নেই, এবং যার একটা নির্দিষ্ট তলদেশ আছে বা বেসিন আছে, সেটাকে বলা হচ্ছে কি হ্রদ বলা হয়। যে এটাতে তড়িৎ প্রবাহ বা ইলেকট্রোলাইট কম থাকায় হ্রদের পানিটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে যেটা হচ্ছে যে হ্রদের পানিটা মিঠা পানি হয়, মিঠা পানি বা স্বাদু পানির হয়। কিসের জন্য? যে এটাতে তড়িৎ প্রবাহ কম। এটা একটা স্থলভাগ দ্বারা বেষ্টিত, চারদিকে স্থির জলরাশি, যার সাথে কিনা সমুদ্র বা নদীর কোনো সরাসরি কোনো সংযোগ নেই, এবং হচ্ছে এখানকার পানিটা হচ্ছে স্থির। এবং হচ্ছে যে এটাতে হ্রদের ক্ষেত্রে যেটা বলছি, যে এটা হলো যে তড়িৎ প্রবাহ কম থাকায় এখানে হলো মিঠা পানি, ম্যাক্সিমামই হচ্ছে হ্রদের পানিটা মিঠা পানি থাকে। তবে লোনা পানির হ্রদগুলো কেন হয়? যে সমস্ত এলাকায় সাধারণত দেখা যায় যে বৃষ্টিপাতের তুলনা মানে বৃষ্টিপাতের পরিমাণটা কম, বাষ্পীভবনের তুলনায় বৃষ্টিপাতের পরিমাণটা কম, সেক্ষেত্রে পানিটা লবণাক্ত হয় সেই হ্রদগুলোতে। বিশেষ করে মানে অনেক সময় দেখা যায় যে লবণাক্ততার পরিমাণটা সমুদ্রের লোনা পানির থেকেও 10 গুণ বেশি হতে পারে। আমি আবারও বলছি, খেয়াল করো, যে সমস্ত হ্রদের পানিটা সাধারণত মিঠা হয়ে থাকে, যে এটাতে যেহেতু তড়িৎ প্রবাহ কম, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যে সমস্ত এলাকায় বৃষ্টিপাতের পরিমাণটা কম থাকে বাষ্পীভবনের তুলনায়, সেক্ষেত্রে হ্রদের পানিটা কি হয়, লোনা হয়ে যায়। এবং এই লোনা পানির বা লবণাক্ততার পরিমাণটা সমুদ্রের লবণাক্ততার তুলনায় অনেক ক্ষেত্রে 10 গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। তো যেটা বলছি, যে হ্রদের আবার হচ্ছে যে লিমনোটিক অঞ্চল যেটা আছে, সেখানে লিমনোটিক বা প্রোফান্ডার অঞ্চলটা একটু বড় আকারের, হ্যাঁ। তো আবার হচ্ছে এদিকে হ্রদের ক্ষেত্রে যদি বলি, যে আবার হচ্ছে এখানে লিটারাল অঞ্চলটা তুলনামূলকভাবে ছোট। হ্রদ বললাম, পুকুর বললাম, দুইটাই কিন্তু হচ্ছে স্থির পানির উৎস, রিসোর্স হ্রদের ক্ষেত্রে। তাহলে হ্রদ বলো, পুকুর বলো, যেটা বলছি যে স্থির পানি যে একটা নদী কিন্তু আবার হচ্ছে কি প্রবাহমান বা বহমান পানির সোর্স। নদী বলো, ঝর্ণা বলো, মোহনা বলো। তো হ্রদের ক্ষেত্রে হ্রদ এবং পুকুর দুইটাই স্থির পানি হলেও ওদের মধ্যে কিছুটা কিন্তু পার্থক্য রয়েছে। পার্থক্যগুলো কিরকম হতে পারে? যেমন হচ্ছে যে হ্রদের ক্ষেত্রে দেখা যায় যে লিমনেটিক অঞ্চল বা
লিটারাল জোন যেটা বা প্রোফান্ডাল জোন। তো একটা হ্রদের যে 4টা অঞ্চল, হ্রদকে কিন্তু 4টা অঞ্চলে ভাগ করা যায় বা জোনে ভাগ করা যায়। জোনগুলো আমি তোমাদের দেখাবো ছবি এঁকে, কিন্তু তার আগে বলছি যে হ্রদ এবং পুকুরের মধ্যে দেখা যায় যে হ্রদের ক্ষেত্রে গভীরতাটা বেশি থাকে, গভীর ইয়াতে তুলনামূলকভাবে পুকুরের ক্ষেত্রে গভীরতাটা কম থাকে। এবং হ্রদের মধ্যে যে ওয়াটার সার্কুলেশন বা পানির ঘূর্ণায়ন এটা খুব প্রবল মাত্রায় হ্রদে দেখা যায় যে ওয়াটার সার্কুলেশনটা, কিন্তু পুকুরের ক্ষেত্রে তুলনামূলকভাবে ওয়াটার সার্কুলেশনটা কম থাকে। এবং হচ্ছে কি আরেকটা জিনিস যেটা হ্রদের ক্ষেত্রে দেখা যায় সেটা হচ্ছে কি যে তাপের স্তরায়ন বা থার্মাল স্ট্র্যাটিফিকেশন যেটা, সেটা হচ্ছে কি হ্রদের ক্ষেত্রে বেশি দেখা যায়। এবং হচ্ছে কি পুকুরের ক্ষেত্রে এই স্ট্র্যাটিফিকেশনটা কিন্তু এতটা দেখা যায় না। আবার যে জোনগুলোর কথা বলছি যে লিমনেটিক জোন বা প্রোফান্ডাল জোন বা লিটারাল জোন, তো হ্রদের ক্ষেত্রে দেখা যায় যে প্রোফান্ডাল জোন এবং হচ্ছে লিমনেটিক জোন এবং হচ্ছে প্রোফান্ডাল জোনটা একটু বেশি, লিটারাল জোনের এলাকাটা কম, অঞ্চল ব্যক্তিটা কম। কিন্তু পুকুরের ক্ষেত্রে আবার দেখা যায় যে লিটারাল অঞ্চলটা জোনটা এলাকাটা বিস্তৃত কম্পারেটিভলি তোমার হচ্ছে হ্রদের তুলনায়। আবার ওদিকে প্রোফান্ডাল অঞ্চল বা লিমনেটিক অঞ্চল সেই জোনগুলো অতটা বিস্তৃত না। এই হচ্ছে দুটাই কিন্তু কি বললাম, দুটাই কিন্তু স্থির পানির আধার বা ল্যান্টিক ওয়াটার রিসোর্স, হ্রদ এবং পুকুর। কিন্তু তারপর দুইটার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। তো হ্রদের ক্ষেত্রে দেখা যায় যে 4টা অঞ্চল দেখা যায় হ্রদের ক্ষেত্রে। কি সেটা? আচ্ছা, তার আগে আমি একটু বলিনি যে এই যে কথা বলছি যে স্থলভাগের যে পানিগুলো আছে তার মধ্যে 1.8% হচ্ছে যে এই হ্রদের আয়তন। তো যে কি বলেছিলাম যে বৈকাল হ্রদ বলো, কাস্পিয়ান হ্রদ বলো, তো সবচেয়ে বড় আয়তনের দিক থেকে এই কাস্পিয়ান সাগর বলো, কৃষ্ণ সাগর বলো, এগুলো কিন্তু হচ্ছে কি কাস্পিয়ান সাগর, কৃষ্ণ হ্রদ, এই জিনিসগুলো হচ্ছে লোনা পানি হ্রদ। হ্যাঁ, হ্রদগুলো হচ্ছে কি বলেছি প্রাকৃতিক হ্রদও কিন্তু হতে পারে, কৃত্রিম হ্রদ হতে পারে, আবার হচ্ছে কি লোনা পানির হ্রদ হতে পারে, স্বাদু পানির হ্রদ হতে পারে। তো স্বাদু পানির হ্রদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উত্তর আমেরিকায় যে গ্রেট লেকস হ্রদ আছে। কোথায় বললাম যে উত্তর আমেরিকাতে যে গ্রেট লেকস হ্রদ আছে সেটা একটা উল্লেখযোগ্য মিঠা পানির হ্রদ। উত্তর আমেরিকার গ্রেট উত্তর আমেরিকার যে একটা হ্রদ আছে গ্রেট লেকস, সেটা হচ্ছে কি সবচেয়ে বড় একটা হ্রদ হচ্ছে। এবং হচ্ছে কি আর একটা কি বললাম সাইবেরিয়ায় অবস্থিত বৈকাল হ্রদ। রাশিয়ার যে সাইবেরিয়া আছে সেখানে, রাশিয়ার একটি দেশ সাইবেরিয়া, সেখানে আছে কি কি বলেছি বৈকাল হ্রদ। এই দুইটা হচ্ছে উল্লেখযোগ্য মিঠা পানির হ্রদ। এবং আরেকটা কি বললাম যে কাস্পিয়ান সাগর এবং হচ্ছে কৃষ্ণ সাগর, কাস্পিয়ান হ্রদ এবং হচ্ছে কৃষ্ণ সাগর, এই দুইটা হচ্ছে আবার উল্লেখযোগ্য কৃষ্ণ সাগর, এই দুইটা হচ্ছে উল্লেখযোগ্য লোনা পানির হ্রদ। উত্তর আমেরিকা অবস্থিত যে গ্রেট লেকস যেটা আছে সেটা হচ্ছে আমেরিকা গ্রেট লেকস হ্রদটা হচ্ছে কি তোমার মিঠা পানির একটা উল্লেখযোগ্য হ্রদ। যেটা সাইবেরিয়ায় যেটা অবস্থিত বৈকাল হ্রদ সেটাও উল্লেখযোগ্য। এই দুইটা হচ্ছে গুরুত্বপূর্ণ কি মিঠা পানির হ্রদ। এবং কাস্পিয়ান সাগর, কাস্পিয়ান হ্রদ এবং হচ্ছে কৃষ্ণ সাগর, এই দুইটা হচ্ছে কি লোনা পানির হ্রদ। তো সবচেয়ে বড় আয়তনের দিক থেকে সেটা কোনটা? কাস্পিয়ান সাগর। কাস্পিয়ান সাগরটা হচ্ছে কি সবচেয়ে আয়তনের দিক থেকে বড়। কোনটা কি বলেছি যে আয়তনে বড়, সবচেয়ে বড় হচ্ছে কাস্পিয়ান সাগর, যেটার আয়তন কিনা 4,37,400 ঘন বর্গ কিলোমিটার, ঘন বর্গ কিলোমিটার, ঠিক আছে। এবং এটা হচ্ছে কি লোনা পানির হ্রদ, সবচেয়ে আয়তনে বড় 4,37,400 বর্গ কিলোমিটার। সুপিরিয়র হ্রদ, এরপরে দেখো যে সুপিরিয়র হ্রদ একটা হচ্ছে উল্লেখযোগ্য মিঠা পানির হ্রদ, যেটা হচ্ছে আয়তন হলো 3,00,000 আয়তনে বড় সবচেয়ে বলেছি যে কাস্পিয়ান সাগর, যেটা আয়তন কিনা হ্রদগুলোর মধ্যে সবচেয়ে বৃহৎ, যেটা 4,37,400 ঘন বর্গ কিলোমিটার। এবং এটা হচ্ছে লোনা পানির হ্রদ। সুপিরিয়র হ্রদ যেটা হচ্ছে মিঠা পানি বা স্বাদু পানির হ্রদ, সেটার আয়তন হচ্ছে 83,300 ঘন বর্গ কিলোমিটার।
পৃথিবীতে যে পানিগুলো আছে হ্রদের পানির মধ্যে সেগুলোর আয়তন মানে পরিমাণ হচ্ছে 2,83,000। 2,83,000, যার মধ্যে কিনা 1,50,000 হচ্ছে মিঠা পানি। 1,50,000 হচ্ছে মিঠা পানি পরিমাণ, আয়তনের কথা বলছি। 1,25,000 হচ্ছে লোনা পানি, এবং অবশিষ্ট যে 5,000 আছে সেই পানিটা হচ্ছে বিভিন্ন কিসে আছে, যে তোমার হচ্ছে বিভিন্ন জলাধারে সঞ্চিত হিসেবে রয়েছে, যে মানে কৃত্রিম ধারে বলো, যেটা হলো আবদ্ধ হিসেবে রয়েছে বিভিন্ন জলাধারে, সেই 5,000 পরিমাণ। তো পৃথিবী হ্রদের যে পানিগুলো আছে সেই পানির পরিমাণের কথা বললাম, যে 2,80,000-এর মধ্যে 1,50,000 আছে মিঠা পানি পরিমাণ, 1,25,000 হচ্ছে লোনা পানি, এবং অবশিষ্ট 5,000 হচ্ছে বিভিন্ন মানে জলাধারে আবদ্ধ হিসেবে আছে এই পানিটা। তো হ্রদের ক্ষেত্রে বলছিলাম যে কি হ্রদে দেখা যায় কি, যে 4টা অঞ্চল, সুস্পষ্ট 4টা অঞ্চল দেখা যায় একটা হ্রদের মধ্যে। যদি বলি যে থার্মাল স্ট্র্যাটিফিকেশনের কথা বললাম, ওয়াটার সার্কুলেশনের কথা বললাম, তো এই যে হ্রদের কথা বলছি, যে একটা হ্রদে সাধারণত দেখা যায় কি, যে 4টা জোন দেখা যায়। সেই 4টা জোন কি? নাম্বার 1 হচ্ছে লিটারাল জোন। লিটারাল জোন যেটাকে কিনা বলা হয় যে নিমজ্জিত জলজ উদ্ভিদ বা জলজ উদ্ভিদ যুক্ত এলাকা। আরেকটা নাম কি বলতে পারি? জলজ উদ্ভিদ যুক্ত এলাকা। হ্যাঁ, তারপর আসো 2 কি হতে পারে? লিমনেটিক জোন। বা ইউফোটিক জোনও বলা হয়। নাম্বার 4 হচ্ছে আচ্ছা, লিমনেটিক জোনের আরেকটা নাম আছে ট্রফোজেনিক। ট্রফোজেনিক জোন বা হচ্ছে ক্ষতিপূরণ, সরি আলোকিত এলাকা। নাম্বার 3 হচ্ছে কম্পেনসেশন বা ক্ষতিপূরণ এলাকা। নাম্বার 4 হচ্ছে তোমরা যারা ক্লাসে আজকে উপস্থিত আছো তারা কমেন্টসে অবশ্যই রোল নাম্বারটা লিখে দিবে। আচ্ছা, কম্পেনসেশন এলাকা দেন হচ্ছে কি প্রোফান্ডাল জোন। প্রোফান্ডাল জোন বা হচ্ছে এটা আরেকটা নাম আছে ট্রফোলাইটিক জোন বা অন্ধকারাচ্ছন্ন এলাকা বলা হয়। আচ্ছা, এই হচ্ছে 4টা জোন যেটা একটা হ্রদে দেখা যায়। কি বলেছি? লিটারাল জোন বা জলজ উদ্ভিদ যুক্ত এলাকা, লিমনেটিক জোন, কম্পেনসেশন জোন, এবং হচ্ছে কি প্রোফান্ডাল জোন। তো এইটা আমি একটা ছবি এঁকে সেটাকে তোমাদের দেখাচ্ছি, যে এই জোনগুলোর কোনটাতে কি অবস্থায় আছে। এই জোনগুলো কোনটা কি অবস্থায় আছে, একটা হ্রদের যদি বিভিন্ন স্তরে ছবি আঁকা যায়, যে বিভিন্ন আবাসের চিত্র যদি বলি, তাহলে দেখো সেই চিত্রটা কেমন দাঁড়াচ্ছে। আসলে বোর্ডের স্পেস তো কম, এখানে আঁকাটাও টাফ। এখানে কিন্তু আরেকটা স্টার আছে, দেখো আমি দাগ দিয়েছি, দেখো। আচ্ছা, তো এখানে হচ্ছে সানলাইট, ঠিক আছে, লাইট বা সান
সানলাইট। দেখা যাচ্ছে আশা করি বোর্ড সবার কাছে, সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই জোনটাকে বলা হচ্ছে ব্যান্থাল। এই যে উপরিভাগে জলের পানির কাছে মাটির কাছাকাছি যে অঞ্চলটা, এটা কিন্তু একটা হ্রদের বিভিন্ন আবাসের চিত্র, যদি বলো জ্যাকটনসের চিত্র একটা যেটা, সেটা হচ্ছে একটা হ্রদের বিভিন্ন আবাসের চিত্র। হ্যাঁ, এই জোনটাকে হচ্ছে যে কি বলা হয়, লিটোরাল জোন বা নিমজ্জিত বা জলজ উদ্ভিদযুক্ত এলাকা হচ্ছে লিটোরাল জোন। এই এলাকাটা এখানে হচ্ছে যে এই অঞ্চলটা হচ্ছে হ্রদের সাধারণত উপরিভাগে, যে হ্রদের উপরিভাগে যে মাটির কাছাকাছি যে জায়গাটা থাকে অগভীর, সেই অংশটাতে যে বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ থাকে, উদ্ভিদযুক্ত জলজ উদ্ভিদ নিমজ্জিত হতে পারে, সেটা হতে পারে ভাসমান হতে পারে, বিভিন্ন ধরনের উদ্ভিদ থাকতে পারে এই জোনটাতে। এই জোনটাতে এর জন্য বলা হচ্ছে যে নিমজ্জিত বা হচ্ছে কি যে এটা ভাসমান বিভিন্ন টাইপের উদ্ভিদ এখানে দেখা যায়, সেই অঞ্চলটাকে বলা হচ্ছে যে লিটারাল জোন। যে অঞ্চলটাতে কিনা সূর্যের আলো সরাসরি একদম গভীর পর্যন্ত, একদম শেষ পর্যন্ত যেতে পারে। লিটারাল অঞ্চলের একদম শেষ পর্যন্ত এক্ষেত্রে সূর্যের আলোটা পৌঁছায়, যার জন্য এখানে বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ এই অঞ্চলটাতে বাস করে। এটাকে জলজ উদ্ভিদযুক্ত এলাকা বলা যায় বা লিটারাল জোনও বলা যায়। এবং সূর্যের আলো এটা কি নির্দ্বিধায় এটার শেষ পর্যন্ত, গভীর তলদেশ পর্যন্ত যেতে পারে এই লিটারাল অঞ্চলের ক্ষেত্রে বলছি। এরপর দেখো যে পরের জোনটা যেটা হচ্ছে কি লিমনোটিক জোন। এটা হচ্ছে প্যালাজিয়াল। এই জোনটা এটা হচ্ছে কি প্যালাজিয়াল, এটা হচ্ছে কি এই জোনটা হচ্ছে লিমনোটিক জোন। ঠিক আছে, যে জোনটাকে কিনা বলা হচ্ছে, আবার আরেকটা কি নাম দিয়েছি, যে কি বলেছি বলো, ট্রফোজেনিক জোন। হ্যাঁ, তো হ্রদের যে তলদেশ পর্যন্ত এই লিটারাল জোনের যে পরবর্তী যে জোনটা রয়েছে হ্রদের, সেটাকে বলা হচ্ছে লিমনেটিক জোন। মূলত এই অঞ্চলটাতে হচ্ছে হ্রদের মধ্যে, এই অঞ্চলটাতে বিভিন্ন ধরনের ফাইটোপ্লাঙ্কটন বলো, প্লাঙ্কটন বলো, সেই এইগুলো এই অঞ্চলটাতে পাওয়া যায়। এবং হচ্ছে কি উৎপাদক অঞ্চল, উৎপাদনযুক্ত অঞ্চল, সবচেয়ে বেশি উৎপাদন হয় কোথায় হ্রদের ক্ষেত্রে, এই লিমনেটিক জোনটাতে সবচেয়ে বেশি উৎপাদন দেখা যায় হ্রদের। তো এইখানে সূর্যের আলো নির্দ্বিধায় এই অঞ্চলে সম্পূর্ণভাবে বিস্তৃত। মূলত বলা হয় যে হ্রদের ক্ষেত্রে এই লিটারাল জোন এবং হচ্ছে এই লিমনেটিক জোন, এই দুইটা জোন হচ্ছে ইউফোটিক জোন, মানে কি আলোকিত অঞ্চল। এই দুটি অঞ্চলের মধ্যে হ্রদের ক্ষেত্রে সূর্যের আলোটা সরাসরি বিনা বাধায় একদম শেষ পর্যন্ত পৌঁছাতে পারে। এবং উৎপাদনশীলতার কথা যেটা বলছিলাম, যে প্রোডাক্টিভিটি, এই লিমনেটিক অঞ্চলে সবচেয়ে বেশি দেখা যায় হ্রদের ক্ষেত্রে। এই দুইটা অঞ্চল লিটারাল এবং হচ্ছে লিমনেটিক জোন, এই দুইটা মিলে কিন্তু ইউফোটিক জোন। এরপর আসো পরের যে স্তরটা, যেটা হচ্ছে যে যেখানে সূর্যের আলো মোটামুটি মানে 1 কিলোমিটার এলাকা পর্যন্ত যেতে পারে, বেশি না, 1 কিলোমিটার হ্রদের এই অঞ্চলটাতে, সেই অঞ্চলটার নাম হচ্ছে কি কম্পেনসেশন জোন, ক্ষতিপূরণ এলাকা, যেটা কম্পেনসেশন জোন। এই এলাকাটাতে বেশি দূর পর্যন্ত কি আলো পৌঁছতে পারে না, মোটামুটি 1 কিলোমিটার জোন পর্যন্ত যেতে পারে। এই লিটারাল জোনটা কিন্তু জলজ উদ্ভিদযুক্ত এলাকা, এটা হলো ব্যান্থা এটা। এবং এই যে সবচেয়ে নিচে যে জোনটাতে মানে অন্ধকারাচ্ছন্ন, কেন হচ্ছে কি সূর্যের আলো একদম পৌঁছতে পারে না, গভীর তল মানে তলদেশে যে অঞ্চলটা, সেটাকে বলা হচ্ছে কি, যে অঞ্চলটাকে আলোকিত আলো পৌঁছায় না, সেটা হচ্ছে অন্ধকার জোন বা কি বলা হয় প্রোফান্ডাল জোন। কি বলেছি, প্রোফান্ডাল জোন বা অন্ধকারাচ্ছন্ন এলাকা। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে একটা হ্রদের যে একটা বিভিন্ন আবাসের যে চিত্র বা বিভিন্ন স্তরের যে একটা হ্রদকে যদি ভাগ করা যায় যে 4টা ভাগে, লিটারাল জোন,
লিমনেটিক জোন, কম্পেনসেশন জোন এন্ড হচ্ছে প্রোফান্ডাল জোন। এই চারটা স্তরে মোটামুটি একটা চিত্র যেরকম দাঁড়াচ্ছে যে দেখো যে এই জায়গাটাতে প্রোফান্ডাল জোনটাতে সূর্যের আলো একেবারেই পৌঁছতে পারে না, হ্যাঁ, এই জোনটাতে, ঠিক আছে। এবং কম্পেনসেশন এলাকাতে যেটা বলছি যে সেখানে কি 1 কিলোমিটার এলাকা পর্যন্ত সূর্যের আলো পৌঁছাতে পারে, এখানে খুব একটা এখানে প্রোডাক্টিভিটি বলতে গেলে দেখাই যায় না। এবং লিমনেটিক জোন যেটা এবং আর হচ্ছে লিটারাল জোন, এই দুইটা জোন হচ্ছে ইউফোটিক জোন, হ্যাঁ। এই দুইটা জোনকে বলা হচ্ছে কি অলোকিত অঞ্চল বা উৎপাদনশীল অঞ্চল হ্রদের ক্ষেত্রে। এই যে দেখো সূর্যের আলোটা কিন্তু এই পর্যন্ত পৌঁছাতে পেরেছে। তো এই হচ্ছে যে হ্রদের মোটামুটি একটা আবাসের চিত্র এবং হচ্ছে যে এখানে যে উদ্ভিদগুলো, এটাকে আবার ব্যান্থাল, এই একটা হচ্ছে ব্যান্থাল জোন। কোনো কোনো জায়গায় দেখবে যে 4টা অঞ্চলের মধ্যে লেখা আছে লিটারাল জোন, লিমনেটিক জোন, কম্পেনসেশন এবং হচ্ছে ব্যান্থিক জোন। তো এই ব্যান্থিক জোনটাকে হচ্ছে প্রোফান্ডাল জোন, যেখানে কিনা আলো একদম পৌঁছাতে পারে না, অন্ধকারাচ্ছন্ন এলাকাটা, ঠিক আছে। এটা হলো হ্রদের ক্ষেত্রে। আবার পুকুরের ক্ষেত্রে যেটা বলেছি যে পুকুরের ক্ষেত্রে কিন্তু এখানে যেমন লিটারাল অঞ্চল জোনের পরিমাণটা কম, পুকুরের ক্ষেত্রে লিটারাল অঞ্চলের পরিমাণটা বেশি। এখানে আবার কম্পারেটিভলি লিমনেটিক এবং হচ্ছে প্রোফান্ডাল জোন বড় থাকে ইয়েতে হ্রদের ক্ষেত্রে। তো দেখতে পাচ্ছ নিশ্চয়ই এটুকু। এখন এটা মুছে দিচ্ছি, ঠিক আছে। তো হ্রদের ক্ষেত্রে বলছিলাম যে স্বাদু পানি হ্রদ যেমন আছে, মিঠা পানি হ্রদ আছে এবং হ্রদগুলো বিভিন্ন উপায়ে তৈরি হতে পারে, সেটা প্রাকৃতিক ভাবে হতে পারে এবং হচ্ছে কৃত্রিম উপায়ে কিন্তু হ্রদ তৈরি করা যায়। তো প্রাকৃতিক ভাবে জানবো তার আগে আমি একটু বলি যে কৃত্রিম ভাবে তোমরা দেখেছো বিভিন্ন ভাবে হ্রদ তৈরি করা যেতে পারে। যেমন হচ্ছে যে কোনো কোনো জায়গায় দেখা যায় যে ইয়াতে ধরো আমাদের দেশের কথাই যদি বলি, যে তোমরা সবাই অনেকেই হয়তো দিয়ে থাকবে যে চট্টগ্রামে যে কাপ্তাই লেক যেটা আছে জলবিদ্যুৎ বিদ্যুৎ উৎপাদনের জন্য, পানিতে যে বিদ্যুৎ উৎপাদনের জন্য যে বাঁধ দিয়ে নদীতে কর্ণফুলী নদীর উপর বাঁধ দিয়ে হ্রদ তৈরি করা হয়েছে, সেটা কৃত্রিম উপায় তৈরি একটা হ্রদ, সেটা কি জলবিদ্যুৎ উৎপাদনের জন্য তৈরি। তা আবার ফেনীতে একটা আছে, ফেনী হ্রদের কথা তো সবাই জানো যে সেটাও একটা উল্লেখযোগ্য হ্রদ, যেটা কিনা কৃষি সেচের জন্য বাদ দিয়ে এটা করা হয়েছে। তো এরকম ভাবে পৃথিবীর বিভিন্ন স্থানে হ্রদ গড়ে উঠেছে, প্রাকৃতিক ভাবে বলো বা কৃত্রিম ভাবে বলো। যেমন হচ্ছে খনি থেকে কোনো খনি উত্তোলন করার জন্য আফ্রিকান কান্ট্রিগুলোতে দেখা যায় যে অনেক সময় যে খনি খনন করে বিভিন্ন ধরনের শিলাস্তর থেকে ইয়া করে, বা হচ্ছে যে তোমার খনি খনন করে বিভিন্ন ডায়মন্ড ইয়া করতে পারে খনি, বা বিভিন্ন ধরনের খনিজ পদার্থ তো খননের জন্য যে ইয়াগুলো খনিজে উত্তোলন করা হয়, সেখানে অনেক সময় দেখা যায় যে পানি জমেও কৃত্রিম ভাবে হ্রদ তৈরি হতে পারে। আর ন্যাচারালি তো অনেকগুলো হ্রদ রয়েছে যেগুলো জানবো আমি জানাবো তোমাদেরকে। তো যেরকম আরেকটা উল্লেখযোগ্য যে খনি থেকে ইয়ার মাধ্যমে যেটা হচ্ছে কাম্বালি লেক, যেটা হচ্ছে কি আফ্রিকাতে অবস্থিত, দক্ষিণ আফ্রিকার একটা জায়গায় যে কাম্বালি লেক, খনি খননের ফলে সেখানে যে পরিত্যক্ত খনির মধ্যে বৃষ্টির পানি এবং অন্যান্য পানি এসে জমা হয় এই লেকটা তৈরি করেছে। কি বলেছি নামটা কি? কাম্বালি লেক। এটাও একটা উল্লেখযোগ্য লেক যেটা হচ্ছে কি খনি খননের মাধ্যমে তৈরি হয়েছে। তো যখন বলছি যে লেকের কথা আসছে, যে এখন আমরা এখনকার লেকের কথা যখন বলছি, বলে দিই যে দুইটা টাইপের লেকের হতে পারে। একটা হচ্ছে কি প্রাকৃতিক লেক, হ্যাঁ, ওটাকে প্রাকৃতিকভাবে মানে প্রাকৃতিকভাবে লেক তৈরি হতে পারে, বা হচ্ছে কৃত্রিম উপায়ে লেক তৈরি হয়। তো যেটা বলছিলাম যে প্রাকৃতিকভাবে বা কৃত্রিমভাবে প্রাকৃতিক লেকের ক্ষেত্রে দেখা যায় যে উৎপাদন, এগুলো হচ্ছে উৎপাদকের আধার থাকে এবং হচ্ছে কি এটাতে প্রচুর পরিমাণে প্রোডাক্টিভিটি দেখা যায় প্রাকৃতিক হ্রদগুলোতে, এবং হচ্ছে কি এটা হচ্ছে উৎপাদকের ধারক এটাকে বলা যায় প্রাকৃতিক হ্রদগুলোতে। তো অন্যদিকে দেখা যায় যে কৃত্রিম হ্রদ যেগুলো তৈরি করা হয় সেগুলোতে কিন্তু পুষ্টি উপাদান এগুলোতে দিতে হয় সাধারণত, যে পুষ্টি উপাদানগুলো থাকে না ওরকম আলাদা করে। এবং এই হ্রদগুলোতে দেখা যায় যে পানির যে নির্গমন বহির্গমন ঘটে, সাধারণত দেখা যায় যে প্রাকৃতিক হ্রদগুলোতে উপরের দিক থেকে যে উষ্ণ মানে গরম উষ্ণ পানিগুলো যেগুলো, সেগুলো সাধারণত বহির্গমন প্রক্রিয়া এটা বেরিয়ে যায়। কিন্তু কৃত্রিম ইয়াতে দেখা যায় যে অনেক সময় যে সেচের মাধ্যমে বা জলবিদ্যুৎ বলো বা বিভিন্ন রকমের সেচ কার্যের জন্য যে পানিটা এখানে নেওয়া হয়, সেটা বহির্গমন হয় কি নিচের তলদেশে যে পুষ্টি উপাদান যুক্ত শীতল পানিটা থাকে সেটা কিন্তু নির্গমন হয়ে যায়। যার ফলে দেখা যায় যে এই যে প্রাকৃতিক হ্রদের ক্ষেত্রে যে পানির বহির্গমনের ফলে কিন্তু পুষ্টি উপাদানের কোনো ঘাটতি হয় না, যেহেতু একটা নিয়ন্ত্রিত উপায় পানিটা উপরে পানিটা চলে যায়। এখানে দেখা যায় যে অপরদিকে কৃত্রিম হ্রদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে নিচের দিক থেকে পুষ্টি উপাদান যুক্ত পানিটা চলে যায়, যার ফলে
এখানে দেখা যায় যে ঘাটতি হয়, জৈব উপাদানের ঘাটতি হয় এবং হচ্ছে কি প্রোডাক্টিভিটি তুলনামূলকভাবে কম। এবং এখানে দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে মাছ চাষ করা হয় যে সমস্ত ইয়াতে, তো সেখানে দেখা যায় যে মাছের মড়কও দেখা যায়, যেহেতু পুষ্টি উপাদান বলো বা অক্সিজেনের একটা স্বল্পতা দেখা যায়। এবং হচ্ছে বিজারিত পদার্থের পরিমাণ এই জায়গাটাতে কৃত্রিম হ্রদগুলোতে বিজারিত পদার্থের পরিমাণটা একটু বেশি থাকে, যেটা কিনা প্রাকৃতিক হ্রদের ক্ষেত্রে দেখা যায় যে বিজারিত পদার্থ কম থাকে, যার ফলে দেখা যায় যে কি মাছের মড়ক বা এই জাতীয় কোনো ডিজিজ বা কোনো প্রবলেম দেখা যায় না। এবং হচ্ছে এখানে নিউ অক্সিজেনটা কি থাকে যে পরিমিত মাত্রায় অক্সিজেন থাকে, যার ফলে কি উৎপাদন বলো বা প্রাচুর্য বলো, বিভিন্ন যে পুষ্টি উপাদানের প্রাচুর্য, এই জিনিসগুলো এখানে ভালো মাত্রায় থাকে, যেটা কিনা কৃত্রিম হ্রদের ক্ষেত্রে দেখা যায় না। আবার হচ্ছে যে বলো যে উৎপাদনশীল বললাম বা ইয়ার কথা বললাম যে পানির স্তরায়ন ঘটে প্রাকৃতিক হ্রদের ক্ষেত্রে, দেখা যায় যে এখানে উৎসগুলো হচ্ছে সাধারণত বৃষ্টির পানি বলো, বাড়ি সরণ বলো, বাড়িপাত বা হচ্ছে যে বিভিন্ন ধরনের ভূপৃষ্ঠে যে ইয়াতে যে ভূগর্ভস্থ যে ঝর্ণাগুলো আছে সেগুলো, এগুলার সোর্স হচ্ছে প্রাকৃতিক হ্রদগুলোর। কৃত্রিম হ্রদেরও এরকম যে বৃষ্টিপাতের মাধ্যমে হতে পারে উৎসগুলো পানি সোর্সে, বা হচ্ছে বাড়িপাত বলো, বৃষ্টিপাত কিংবা হচ্ছে যে ঝর্ণার পানি, এই জাতীয় পানিগুলো দ্বারা এটা এই হ্রদগুলোতে পানি সোর্স, এটা একটা যা উৎস পানি। আরেকটা জিনিস যেটা বলছিলাম যে এখানে হলো উৎপাদনের ক্ষেত্রে যেটা বললাম যে উৎপাদনশীলতা, এখানে যে আবার হলো অক্সিজেনের যেটা পরিমিত মাত্রায় প্রাকৃতিক হ্রদগুলোতে অক্সিজেন থাকে। এবং হচ্ছে এখানে ধরো যে পানির আলোড়ন যেটা বা ওয়াটার সার্কুলেশন বলো বা থার্মাল স্ট্র্যাটিফিকেশন বলো, সেই জিনিসগুলো প্রাকৃতিক হ্রদে পরিমিত মাত্রায় বা নিয়ন্ত্রিত মাত্রায় থাকে, যেটা কিনা কৃত্রিম হ্রদের ক্ষেত্রে এটা দেখা যায় না। এবং হচ্ছে তার জন্য হলো এখানে পুষ্টি উপাদানেরও ঘাটতি দেখা যায়, অক্সিজেনেরও ঘাটতি দেখা যায়, এবং হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন জলজ প্রাণী বা মাছের ক্ষেত্রে দেখা যায় যে অসুবিধা হয়ে যায়। তো এক্সাম্পল দিচ্ছি যে দেখো যে প্রাকৃতিক হ্রদগুলোর মাঝে উল্লেখযোগ্য যেটা বাংলাদেশের প্রেক্ষিতে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলছি, হ্রদ করছিলাম, তোমাদের অনেক সময় কোশ্চেন আসে যে 2টা বা 3টা প্রাকৃতিক হ্রদের নাম বলো যেটা বাংলাদেশে অবস্থিত, বা হচ্ছে বিশ্বের সবচেয়ে বৃহৎ হ্রদের নাম বলো, বা কোনটা লবণ হ্রদ, কোনটা মিঠা পানি হ্রদ। এই এক্সাম্পল গুলো কিন্তু হ্রদের চাপটা থেকে আসে। হ্রদের চাপটা থেকে কিন্তু আরো আসে যে হ্রদের উৎপত্তি বলো, তলদেশের ইয়া অনুযায়ী বলো, বা হচ্ছে প্রাকৃতিক উপায়ে হ্রদের উৎপত্তি, এই কোশ্চেনটা মোটামুটি ভাবে আসে। সেই হিসেবে এই চ্যাপ্টারটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট তোমাদের জন্য। একটা জিনিস যেটা বলছিলাম যে হ্রদের ক্ষেত্রে যে প্রাকৃতিক এবং কৃত্রিম হ্রদ, তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। দেখো যে বাংলাদেশে আছে বোগাকাইন হ্রদ, তোমরা অনেকেই হয়তো বান্দরবনে গিয়েছো, এই হ্রদটা দেখে এসছো। বোগাকাইন হ্রদ এটা বান্দরবনে অবস্থিত বাংলাদেশের। আর এটা হচ্ছে রাইন খিয়ংকাইন হ্রদ, এই দুটো হ্রদই কিন্তু বান্দরবনে অবস্থিত। আরেকটা হ্রদ আছে আশুরা বিল, যেটা কিনা রাজশাহীতে অবস্থিত। এই 3টা হচ্ছে তোমার বাংলাদেশে অবস্থিত প্রাকৃতিক হ্রদ, ঠিক আছে। এই 2টা হচ্ছে বান্দরবনে অবস্থিত প্রাকৃতিক হ্রদের কথা বলছি, যে বোগাকাইন হ্রদ, রাইনখিয়ংকাইন হ্রদ, আশুলা বিল। আশুলা বিলটা হচ্ছে রাজশাহীতে অবস্থিত, বোগাকাইন হ্রদ এবং হচ্ছে রাইনখিয়ংকাইন হ্রদ, এই 2টা বান্দরবনে অবস্থিত। বাংলাদেশের এই 3টা হচ্ছে প্রাকৃতিক হ্রদের এক্সাম্পল। আবার আসো যদি বলি কৃত্রিম হ্রদের ক্ষেত্রে, যেটা তোমাদেরকে বললাম যে কাপ্তাই বাঁধ, যেটা জলবিদ্যুৎ কেন্দ্র, জলবিদ্যুৎ উৎপাদনের জন্য নদীতে কর্ণফুলী নদীর উপর বাঁধ দিয়ে সেই হ্রদটা করা হয়েছে, যেটা হচ্ছে কাপ্তাই হ্রদ, যেটা একটা কৃত্রিম হ্রদ বাংলাদেশের। এবং অনেকেই হয়তো গিয়েছে এখানে, এটা চট্টগ্রামে অবস্থিত। তারপর ফেনী হ্রদ, যেটা ফেনীতে অবস্থিত। এটা হচ্ছে ফয়েজ লেকও আছে। তো এরকম আর কি বাংলাদেশে কতগুলো কৃত্রিম হ্রদ, এইগুলো হচ্ছে ফয়েজ লেক। আর ফয়েজ লেকও হয়তো অনেকে গিয়ে থাকবে। এই 3টা হচ্ছে বাংলাদেশে অবস্থিত কৃত্রিম হ্রদ। এবার আসো যেটা বলছিলাম যে অরিজিন, হ্রদের যে উৎপত্তি হয়েছে, বিভিন্ন ভাবে হ্রদের উৎপত্তি হয়েছে, যেটা অরিজিন অফ লেকসে আমরা বলছিলাম যে হ্রদের কথা, যে প্রাকৃতিক ভাবে কিছু হ্রদ উৎপন্ন তৈরি হয়েছে এবং হচ্ছে কৃত্রিম উপায়ে অনেক হ্রদ তৈরি হয়েছে। তো হাতিনসনের নাম সবাই শুনে থাকবে। 1957 হাতিনসন কি করেছে, যে আমি রেড কলম মার্কারটা ইউজ করছি, যেহেতু ব্ল্যাকটা একটু কম, ছবি আঁকতে গিয়ে আবার লাগবে।
হাচিনসন হ্রদের তলদেশের উপর ভিত্তি করে প্রায় হচ্ছে যে তোমার হলো বিশ্বের বিভিন্ন ধরনের জিওমরফোলজি বিশ্লেষণের মাধ্যমেও এবং দেখা গিয়েছে যে তথ্য মানে তিনি বলেছে যে হ্রদের তলদেশ সম্পর্কে তিনি একটা ধারণা দিয়েছে, বলেছে যে প্রায় 76টি উপায়ে বিভিন্ন উপায়ে হ্রদের তলদেশের উৎপত্তি হতে পারে। বলতে পারছি 76 প্রকারের ধরনের বিভিন্ন উপায়ে হ্রদের উৎপত্তি হতে পারে, মানে তাহলে বুঝো 76টি মানে কম সংখ্যা না, বেশ ভালো একটা সংখ্যার কথা বলেছে, যেটা হচ্ছে ওয়ার্ল্ড জিওমরফোলজিক্যাল সার্ভের ভিত্তিতে উনি বলেছে যে বিভিন্ন কারণে হ্রদের উৎপত্তি হতে পারে, তার মধ্যে হচ্ছে 76টা কথা বলেছেন উনি। আর যার মধ্যে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা আমি আজকে তোমাদেরকে আলোচনা করব। তো 76টা সংখ্যাটা দেখেছো যে মানে আসলে কি তলদেশ। আচ্ছা আরেকটা জিনিস এর মধ্যে বলি, ওটা হয়তো পরে আরেকটা ক্লাসে আমি ডিটেলস তোমাদেরকে বলবো, যে হ্রদের উৎপত্তির কথা যদি বলি, যে হ্রদের একটা প্রত্যেকটা হ্রদের কি আছে, একটা নির্দিষ্ট একটা তলদেশ আছে এবং হচ্ছে কি বা বেসিন রয়েছে। এটা তলদেশের ইয়ে অনুযায়ী হ্রদটাকে 3টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি ইউট্রফিক লেক, ডিস্ট্রফিক লেক এবং হচ্ছে অলিগোট্রফিক লেক। এটা ডিটেলস আবার আমি আরেকটা ক্লাসে তোমাদেরকে এটা নিয়ে আলোচনা করব। অলিগোট্রফিক লেক, ইউট্রফিক লেক, অলিগোট্রফিক লেক, ইউট্রফিক লেক এবং হচ্ছে আরেকটা হচ্ছে ডিস্ট্রফিক লেক। ঠিক আছে, তো এটা হ্রদের তলদেশের উপর ভিত্তি করে। তো অলিগোট্রফিক লেকটা যেটা কিনা হচ্ছে শেপটা কিরকম, এটা ভি আকৃতির শেপের অলিগোট্রফিক লেকটা, এবং হচ্ছে এটাতে পুষ্টি পরিমাণ সামান্য, বেশ একটা পুষ্টি মানে ইয়া নাই। ইউট্রফিক লেকটা যেটা শেপটা হচ্ছে এটা হচ্ছে পুষ্টি দ্রব্য পরিমাণ হচ্ছে মাঝামাঝি আকারের পুষ্টি রয়েছে, উপাদান রয়েছে। এবং লাস্টে যেটা আরেকটা যে পয়েন্ট আছে, যেটা ডিস্ট্রফিক লেক, যেটার আকার কিনা বেসিনের মতো এবং এটাতে প্রচুর পরিমাণে কি থাকে, যে পুষ্টি উপাদানের প্রাচুর্য দেখা যায় প্রচুর পরিমাণে, বেসিনের আকৃতি এটা। হ্যাঁ, ডিস্ট্রফিকটা যেটাতে হচ্ছে কি এটাতে পুষ্টি উপাদানের পরিমাণটা সবচেয়ে বেশি দেখা যায়। আচ্ছা, যেটা বলছিলাম এখন, যে হাকিনসন বলেছে যে প্রায় 76টি বিভিন্ন উপায়ে হ্রদের উৎপত্তি হতে পারে। তার মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য আমি তোমাদেরকে আজকে ক্লাসে দেখাচ্ছি। একটা নাম্বার 1 যদি বলি, যে টেকটনিক লেক। নাম্বার 1 হচ্ছে টেকটনিক লেক। তারপর নাম্বার 2 হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্ট লেক, যেটা হচ্ছে বলা হয় যে ক্রেটার লেক। তারপর হচ্ছে নাম্বার 3 যদি বলি, ফল্ট লেক, না গ্লাসিয়ার লেকও বলতে পারি, যে গ্লাসিয়ার লেক যেটা একটা আছে। আচ্ছা, আমি এইগুলার এক্সাম্পল প্লাস ছবি দেব তোমাদেরকে। আচ্ছা, টেকটনিক লেকটা আমি একটু বলে নিই, যে টেকটনিক লেকটা কোনটা। যে টেকটনিক লেকটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে ভূ অভ্যন্তরে শিলাখণ্ডে যে শিলাখণ্ড থাকে, সেগুলো বিচ্যুতির ফলে অনেক সময় দেখা যায় যে বিচ্যুতি বা স্থানচ্যুতি হতে পারে। সেটা শিলাখণ্ডের সাথে শিলাখণ্ডের ঘর্ষণের ফলে হতে পারে, বা পতনের ফলে হতে পারে, বা কর্তনের বিভিন্ন কারণে এটা হতে পারে, যে ভিতরে যে খণ্ডগুলো বিচ্যুত হয়ে যায়, জায়গা ফাঁকা হয়ে যায়, সেখানে বিশাল আকার একটা গহ্বরের সৃষ্টি হয়। তারপরে সেই গহ্বরগুলোতে কি হতে পারে, যে পানি জমার ফলে হ্রদের তৈরি হয়। তো এই ধরনের হ্রদকে বলা হচ্ছে যে গ্র্যাভেন বলা হয়। টেকটনিক বা ভূস্তরের যে টেকটনিক হ্রদটা মূলত হচ্ছে যে ভূ অভ্যন্তরে শিলাখণ্ডের বা শিলাস্তূপের বিচ্যুতির ফলে সৃষ্ট গর্তে যে পানি জমা হয়ে যে হ্রদটা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে টেকটনিক লেক বলা হয়। যেমন হচ্ছে বৈকাল হ্রদের কথা বলো, বা হচ্ছে যে টাঙ্গানিয়া হ্রদ, যেটা হচ্ছে কি নিরক্ষীয় আফ্রিকাতে অবস্থিত, সেটাকে হচ্ছে এক্সাম্পল হচ্ছে এরা। এবং এই ধরনের এই যে শিলাখণ্ডের বা শিলাস্তূপ সরে গিয়ে বা শিলাচ্যুতির ফলে যে ধরনের লেক তৈরি হয় এবং সেটা বা গর্ত তৈরি, এটাকে বলা হয় গ্র্যাভেন। কি বলা হয় এটাকে? গ্র্যাভেন বলা হয়, গ্র্যাভেল লেক বলা হয় এটাকে। ঠিক আছে, এবং এটার একটা এক্সাম্পল হচ্ছে যে বৈকাল হ্রদ, আর একটা এক্সাম্পল হচ্ছে তোমার টাঙ্গানিয়া, যেটা কিনা নিরক্ষীয় আফ্রিকাতে অবস্থিত টাঙ্গানিয়া হ্রদ। ঠিক আছে, এই দুইটা হচ্ছে এই টেকটনিক হ্রদের এক্সাম্পল। তোমাদের যখন হ্রদের উৎপত্তি সম্পর্কে বলবে, তোমরা লিখবে এবং অবশ্যই সেখানে এক্সাম্পল দিবে এবং পিকচার ছবি দিবে প্রয়োজনে। এখানে একটা ছবি আমি ছোট্ট করে একটা দেখাচ্ছি, দেখো।
হচ্ছে টেকটনিক লেকের একটা ছবি, যেটা কি করেছে, ভূস্তরের শিলাখণ্ড বিচ্যুতির মাধ্যমে এই ধরনের লেকে তৈরি হয়। এরপর আসুন যে ক্রেটার লেক। ক্রেটারটা হচ্ছে কি জ্বালামুখ, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে অনেক সময় দেখা যায় যে আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে, জ্বালামুখের বাংলাটা কিন্তু হচ্ছে জ্বালামুখ, এটা হচ্ছে ক্রেটার। ক্রেটারটা এসেছে আসলে কি জ্বালামুখে অনেক সময় দেখা যায় যে ম্যাগমা বের হয়ে যায়, যে উত্তপ্ত গলিত ম্যাগমা যখন বের হয়ে যায় তখন অনেক সময় দেখা যায় যে এটা অবৃত অবস্থায় থেকে যায়, এখানে একটা গর্ত তৈরি হয় এবং সেই গর্ততে পানি জমে পরবর্তীকালে হ্রদের একটা সৃষ্টি হয়। মানে মেইন কথাটা যেটা হচ্ছে যে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে অনেক সময় দেখা যায় যে আগ্নেয়গিরি যে জ্বালামুখটা থাকে সেখানেও একটা হ্রদ তৈরি হতে পারে পানি জমে এই গর্তেতে। এই যে ম্যাগমা উৎক্ষিপ্ত হয়ে চলে যায় যে, এবং এখানে যেটা দেখা যায় যে এই যে জ্বালামুখের ম্যাগমা চলে যাওয়ার ফলে এই যে শূন্য ম্যাগমা স্থানে অনেক সময় দেখা যায় একটা খাত সৃষ্টি হয়ে থাকে এবং হচ্ছে কি একটা গর্তের মধ্যে পানি জমা হয়ে যায়। তো এই ধরনের গর্তকে অনেক সময় জ্বলনি বলা হয় থাকে, যে যেটা আগ্নেয়গিরির উৎপাতের ফলে উৎপন্ন হয়। ঠিক আছে, এই যে জ্বালামুখ বা ক্রেটারটাকে বলা হচ্ছে যে ক্রেটার লেক, যে ওই জ্বালামুখ তৈরি হওয়ার ফলে যেখানে ম্যাগমা বের হয়ে যায় এবং এই যে অবিকৃত অবস্থায় যে গর্তটা থাকে এখানে পানি জমে যে হ্রদটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে যে ক্রেটার লেক বা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্ট হ্রদ। এটার কারণটা কি, ক্রেটার লেকটা তৈরি আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে এটা তৈরি হয়। এটার এক্সাম্পলটা হচ্ছে কি লেক মাহো, যেটা কিনা উগান্ডাতে অবস্থিত। কোথায় অবস্থিত এটা, উগান্ডাতে অবস্থিত। এবং আরেকটা ক্যালিফোর্নিয়াতে যেটা আছে যে ক্রেটার লেক, ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। ঠিক আছে, লেক মাহো মাহো যেটা হচ্ছে উগান্ডাতে এবং এটা হচ্ছে কি ক্যালিফোর্নিয়াতে অবস্থিত ক্রেটার লেক। এই দুইটা হচ্ছে কি তোমার আচ্ছা, এখানে দেখা যায় যে ম্যাগমা উৎপন্নের ফলে কি হয়, যে উৎক্ষেপণের ফলে অনেক সময় দেখা যায় যে আকৃতিতে এটা এই যে একটা গর্ত সৃষ্টি হয়ে যায়, ম্যাগমা উৎক্ষেপণ যখন হয়ে যায় জ্বালামুখ থেকে, তখন এই যে সূক্ষ্ম ম্যাগমা স্থানে একটা বৃহদাকার গর্ত সৃষ্টি হয়, সেটাকে বলা হয় ক্যালডেরা। কি বলা হয় এটাকে, ক্যালডেরা বলা হয়। এই যে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে যে সৃষ্টটা হয়, ম্যাগমা যে জায়গা থেকে চলে যায় সেখানে যে শূন্য ম্যাগমা স্থানে একটা বিশাল আকার গর্ত সৃষ্টি হয় এবং এই ধরনের যে হ্রদ সৃষ্টি হয় যেখানে, সেটাকে বলা হয় ক্যালডেরা। কি বলা হয়, ক্যালডেরা বলা হয়। এবং হচ্ছে যে এটার এক্সাম্পলটা হচ্ছে ক্রেটার লেক, যেটা হচ্ছে যে ইয়াতে অবস্থিত, ক্রেটার লেক যে ক্যালিফোর্নিয়াতে বলেছে ইউএসএ, আর এটা হচ্ছে লেক মাহো উগান্ডাতে অবস্থিত। ঠিক আছে, এটার চিত্রটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে এখানে দেখা যায় যে অনেক সময় লাভা নির্মিত হয়, যে সেখানে কি হয়, এই ধরনের এখানে যে লেকটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে যে ক্রেটার লেক। এটা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে হয়। লেক মাহো যেটা উগান্ডা অবস্থিত এবং হচ্ছে ক্যালিফোর্নিয়াতে ক্রেটার লেক রয়েছে, যে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে এই ক্রেটার লেকটা দেখা যায়, যে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে যখন জ্বালামুখে অনেক সময় কি হয় যে ম্যাগমা উত্ক্ষিপ্ত হয়ে যায়, জ্বালামুখে এক ধরনের গর্ত ইয়ার ফলে যে শূন্য ম্যাগমা স্থানে যেখানে গর্ত হয়ে যায়, বিশাল আকার গর্ত, যেটাকে ক্যালডেরা বলা হয়, এইখানে যে লেকটা তৈরি হয় সেটাকে বলা হয় ক্রেটার লেক বলা হয়। ঠিক আছে, এই ছবিটা মুছে দিচ্ছে। এবার আসো যে গ্লাসিয়াল লেক, যেটা যেটা কিভাবে তৈরি হয়, হিমবাহের গলনের মাধ্যমে তৈরি হয়। সাধারণত দেখা যায় যে প্লাস্টোসিয়ান যুগে এই ধরনের ইয়া দেখা যেত, যে একটা সময় প্লাস্টোসিয়ান যুগে যে
বরফখণ্ড বা হিমবাহ দেখা যেত, সেই বরফখণ্ডগুলোতে পরস্পরের ঘর্ষণ বা কর্তনের ফলে অনেক সময় দেখা যেত যে হিমবাহ গলে গিয়ে বিশাল আকার গর্ত সৃষ্টি হতো। তো সেই গর্তগুলোতে পরবর্তীকালে পানি জমে হ্রদের সৃষ্টি হয়। তো এই ধরনের সৃষ্ট হ্রদকে বলা হয় গ্ল্যাসিয়াল হ্রদ। ঠিক আছে, যে গ্ল্যাসিয়াল হ্রদটা কি, হিমবাহের গলনের মাধ্যমে সৃষ্ট যে হ্রদটা সেটাকে বলা হচ্ছে যে গ্লাসিয়াল লেক বলা হয়। তো গ্লাসিয়াল লেকের এক্সাম্পল হচ্ছে লেক টাহো। সাধারণত দেখা যায় যে হলো সুইডেনের কথা বলো, যে দক্ষিণ সুইডেন বা নরওয়ে স্কটল্যান্ডের দেশগুলোতে এই গ্লাসিয়াল দেখা যায়। যে একসময় প্লাস্টোসিয়ান যুগে এটা ছিল, যে বরফ আচ্ছাদিত ছিল, তখন প্রচুর পরিমাণে হিমবাহ বা তুষার খণ্ড দেখা যেত। তো সেই বরফগুলো বা হিমবাহের মধ্যে পরস্পরের ঘর্ষণ বলো বা কর্তন বলো, এই বিভিন্ন কারণে হতে পারে, সেগুলোতে কি হতো, এই হিমবাহের গলে যে একটা বৃহৎ আকার গর্ত সৃষ্টি হতো, যেখানে পানি জমে পরবর্তীতে কি হতো, যে হ্রদ তৈরি হতো। এই ধরনের হ্রদগুলোকে প্লাঞ্চ পুল বলা হয়। অনেক সময় দেখা যায় যে এই যে গ্লাসিয়ার হ্রদটা, সেটা কোথায় দেখা যায়, যে স্কটল্যান্ড বলো, নরওয়ে, তারপর হচ্ছে দক্ষিণ সুইডেন, এই দেশগুলোতে এই এলাকা দেখা যায়। এবং এটার একটা এক্সাম্পল হচ্ছে যে লেক টাহো। এক্সাম্পলটা কি, লেক টাহো, এটা হচ্ছে এই গ্লাসিয়ার লেকের এক্সাম্পল। ছবিটা কিরকম এটা, এখানে গ্লাসিয়ার লেকটা কি বলেছি, যে হিমবাহের গলনের মাধ্যমে সে দেখা যায় যে হিমবাহটা গলে গেছে, এটা একটা হিমবাহ, এটা একটা হিমবাহ, এরকম করে গলে গিয়ে কি হয়, যে একটা গর্ত তৈরি হয়, গর্তের মধ্যে পানি জমা হয়, পরবর্তীকালে যে লেক তৈরি করা হয় সেটাকে বলা হচ্ছে যে গ্লাসিয়ার লেক বা হিমবাহের গলনের মাধ্যমে সৃষ্ট লেক। নেক্সট আসো 4 নম্বরে আসো, যে 4 নম্বর হচ্ছে ভূমিধসের মাধ্যমে বা ফল্ট লেক। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ফল্ট লেক বলা হয় বা ভূমিধসের মাধ্যমে সৃষ্ট হ্রদ। বা কি বলেছি, ফল্ট লেক। এই ধরনের হ্রদে দেখা যায় যে অনেক সময় দেখা যায় ভূমিধসের মাধ্যমে যে হ্রদগুলো দেখা যায়, যে মাটি ভূমি ধসে যেয়ে অনেক সময় দেখা যায় যে এই ধরনের হ্রদ বিভিন্ন প্রাকৃতিক কারণে দেখা যায়। সেটা হতে পারে যে ধরো তোমার ভূমিকম্প হতে পারে, বা হচ্ছে ঘূর্ণিঝড় হতে পারে, এগুলো বিভিন্ন কারণে, যে অনেক সময় মাটির স্তর দেখা যায় যে বড় বড় ইয়াতে দেখা যায়, উপকূলীয় অঞ্চলেও এটা দেখা যেতে পারে, যে পাহাড় বা ইয়াতে ধরো পাহাড়ি এলাকাগুলোতে সেখানে ভূমিধস ঘটে। পাহাড়ি এলাকাতে এই জিনিসটা বেশি দেখা যায়, যে পাহাড়ি এলাকাগুলোতে প্রচুর যখন বৃষ্টিপাত হয়, কিংবা হচ্ছে কখনো ভূমিকম্প হতে পারে বা ঘূর্ণিঝড় হতে পারে, এইসব বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় অনেক সময় দেখা যায় যে ভূমি ধসে যায়। তো অনেক সময় দেখা যায় যে ভূমি ধসে গিয়ে একটা গর্ত তৈরি হয় থাকে। সেই গর্তগুলোতে পরবর্তীকালে বিভিন্ন ধরনের পলি জমা হতে পারে বা সঞ্চিত হতে পারে, হয়ে আস্তে আস্তে পানি জমা হয়ে এখানে কি হতে পারে, যে ভূমিধস হয়ে সৃষ্ট গর্তের মধ্যে পানি জমা হয়ে হ্রদ তৈরি হতে পারে। এইভাবেও কিন্তু একটা ভূমিধস কিন্তু একটা হ্রদ সৃষ্টির কারণ, যেটাকে বলা হচ্ছে যে এই ধরনের সৃষ্ট, এটা একটা যেমন হচ্ছে মরু সাগর বা নায়াগ্রা হ্রদ এইভাবে তৈরি হয়েছে। যদিও উদাহরণ হচ্ছে ভূমিধসের নায়াগ্রা হ্রদ এবং হচ্ছে কি বললাম, যে একটা মরু সাগর। উদাহরণ হচ্ছে এই ধরনের তৈরি এক্সাম্পল হচ্ছে মরু সাগর এবং হচ্ছে কি নায়াগ্রা হ্রদ। এটা কিভাবে হয়, যে সাধারণত বাঁধনহীন বা মাটি বা কোনো মাটি বিশাল স্তূপ যখন থাকে, বা পাহাড়ে অনেক সময় আমরা শুনি যে বৃষ্টিপাতের সময় হঠাৎ করে পাহাড় ধসে গেছে, বিশেষ করে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলগুলোতে বা পার্বত্য চট্টগ্রামে বা রাঙ্গামাটিতে এই জিনিসগুলো পাহাড়ি এলাকাতে এই ভূমিধসটা বিশেষভাবে এগুলো দেখা, মানে এটা হলো বাংলাদেশের প্রেক্ষিতে বললাম যে পাহাড়ি অঞ্চলের কথা, আমাদের এখানেও ভূমিধসটা দেখা যায়। কিন্তু অন্যান্য কান্ট্রিতে যেটা বললাম, যে এক্সাম্পল এক্ষেত্রে বলছি যে মরুসাগরের কথা বললাম, যে নায়াগ্রা হ্রদের কথা বললাম, যেটা ভূমিধসের ফলে তৈরি হয় এ ধরনের হ্রদটা। তো এখানে যে হ্রদটা বলা হয় এটাকে বলা হচ্ছে যে এটা এক্সাম্পল হচ্ছে মরু সাগর এবং হচ্ছে কি নায়াগ্রা। এটার একটা ছবি তোমাদেরকে আমি দেখাচ্ছি, যে দেখো যে ভূমিসাগরের মধ্যে কি হতে পারে, যে উঁচু পাহাড়টাকে বা মাটিটা হয়ে আস্তে আস্তে এরকম করে গর্ত হতে পারে।
এখানে একটা গর্ত হয়ে গেল, ভূমিধস, মাটিটা খসে যায়, আস্তে আস্তে এখানে বিভিন্ন ধরনের পলিবক্ষ জমা হয়ে থাকে, স্তূপ হয়ে থাকে, এই গর্তটার মধ্যে পানি জমতে পারে। তো আস্তে আস্তে কি হয় যে ভূমিধস, এটা হলো সাধারণত বাঁধনহীন মাটি বা মাটি কোনো থাকলো সেখানে আমরা প্রায় শুনি যে কি হয়েছে, ভূমিধস হয়েছে, ভূমিধসে এখানে এত মানুষ মারা গিয়েছে বা হচ্ছে এরকম ক্ষয়ক্ষতি হয়েছে। তো এই জায়গাগুলোতে কি হয়েছে, ভূমিধসের ফলে ওই যে একটা জায়গায় বিস্তৃত একটা অঞ্চলে বা কোনো একটা পাহাড়ি এলাকাতে কি হতে পারে, হ্রদ তৈরি হতে পারে। মরুসাগর এবং হচ্ছে নায়াগ্রা হ্রদ হচ্ছে এই দুইটা ভূমিসাগরে ভূমিধসের মাধ্যমে সৃষ্ট হ্রদের এক্সাম্পল। নেক্সট আসো নাম্বার 5 এ হচ্ছে কি কার্স লেক নামক একটা লেক আছে, এক প্রকার লেক দেখা যায় যেটা কিনা গলন প্রক্রিয়া তৈরি হয়। গলন প্রক্রিয়া যে হ্রদটা তৈরি হয় তাকে বলা হয় ডলিনি বলা হয়। নাম্বার 5, গলন প্রক্রিয়ায় সৃষ্ট হ্রদ, যেটাকে আরেকটা নাম আছে যে সলিউশন বা কার্স লেক বলা হয়। এটা কিভাবে হয় যে অনেক সময় দেখা যায় যে মাটিতে বিভিন্ন ধরনের দ্রবণীয় পদার্থ থাকে, যেমন হতে পারে সোডিয়াম, হতে পারে ক্লোরাইড, হতে পারে কার্বনেট, হতে পারে ক্যালসিয়াম কার্বনেট বলো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বলো, আর ফেরিক হাইড্রোক্সাইড বলো, একটু বিভিন্ন ধরনের, বা ক্যালসিয়াম কার্বনেট, চুনা পাথর থাকে, বিভিন্ন ধরনের এগুলো দ্রবণীয় পদার্থ থাকে। অনেক সময় দেখা যায় যে বৃষ্টির পানির সাথে চুয়ে, বৃষ্টির পানিতে কি থাকে যে অ্যাসিডিক পদার্থ থাকে বা কার্বনেট থাকতে পারে, যেটা হচ্ছে অম্লীয় বৃষ্টির পানিটা। সেই পানিটা যখন অনেক বেশি মাত্রায় মাটিতে পড়ে, এটাতে কি হয় যে অনেক সময় দেখা যায় যে মাটিতে যে দ্রবণীয় পদার্থগুলো আছে সেগুলো গলে গিয়ে কি হয়, এটা একটা ধরনের খাদের সৃষ্টি হয়ে থাকে বা একটা গর্তে তৈরি হয়। সেখানে যে গলন, সেই প্রক্রিয়ায় আস্তে আস্তে পানি জমে এখানে দেখা যায় একটা হ্রদ তৈরি হয় বা বিশাল একটা গর্ত বা খাদের মতো সৃষ্টি হয়, সেখানে পানি জমে বিভিন্ন উপায় সেটা যে হ্রদ তৈরি হয় সেটাকে বলা হয় গলন প্রক্রিয়া সৃষ্ট হ্রদ বা কার্স্ট লেক বলা হয়। তো এই গলন প্রক্রিয়া সৃষ্ট হ্রদেরও একটা এক্সাম্পল আছে, যেটা এটাকে বলা হচ্ছে যে এই প্রক্রিয়া যে বিশাল গর্ত সৃষ্টি হয়ে যে হ্রদটা তৈরি হয় সেটাকে বলা হয় ডলিনি বলা হয়। গলন প্রক্রিয়া সৃষ্ট হ্রদটাকে যে গর্ত তৈরি হয়ে থাকে, হ্রদ সৃষ্টি হয়, সেটাকে বলা হয় ডলিনি। কি বলা হচ্ছে যে এটাকে ডলিনি বলা হয় বা শ্যালো লেক বলা হয়। এই গহ্বরে যে গর্ত তৈরি হলো যে গলন প্রক্রিয়ায়, তো সেখানে হচ্ছে কি যে এটাকে বলা হচ্ছে যে শ্যালো লেক বলা হচ্ছে, কিংবা কি আরেকটা বলা হয় যে এই প্রক্রিয়া সৃষ্ট গর্ত হয়ে যে হ্রদটা তৈরি হয় সেটাকে ডলিনি বলা হয়। যেমন হচ্ছে পেনিনসুলা এবং হচ্ছে ফ্লোরিডা লেক, একটা কি বলেছি যে এক্সাম্পল হচ্ছে ফ্লোরিডা লেক। এই প্রকার লেকের উদাহরণ হচ্ছে ফ্লোরিডা লেক, যেটা নাম শুনেই বুঝতে পারছো ইউএসএ তে অবস্থিত। আর একটা হচ্ছে পেনিনসুলা, আর একটা খুব ভলকানে অবস্থিত। পেনিনসুলা আরেক প্রকারের, যেটা হচ্ছে কি ভলকানে অবস্থিত। এটা কিরকম যে কি বলেছি যে বৃষ্টির পানিতে অম্লীয়, যেহেতু বৃষ্টির পানি বিভিন্ন ধরনের পদার্থ থাকতে পারে, কার্বনেট থাকতে পারে, এবং মাটিতে যে দ্রবণীয় পদার্থ থাকে সেগুলোর সাথে মিশে যে কি হয় একটা গর্ত তৈরি হয়ে থাকে। তো চুয়ে চুয়ে বৃষ্টির পানিটা যখন মাটির মধ্যে চুয়ে চুয়ে পড়ে, তখন সেটা কি করে আস্তে আস্তে এটাকে গর্ত তৈরি হতে পারে, এবং সেই গর্তে কি করে এগুলোকে ওয়াটার, হ্যাঁ, এবং এই যে মাটির ফাঁকে ফাঁকে যে বৃষ্টির পানিটা যখন পড়ে চুয়ে চুয়ে পড়ে, তখন এই বিভিন্ন দ্রবণীয় পদার্থ গলে গিয়ে একটা গর্ত তৈরি হয়, যেটাকে বলা হচ্ছে ডলিনি বলা হয়। তো এই প্রক্রিয়ায় যে সৃষ্ট হ্রদ সেটাকে বলা হচ্ছে যে গলন প্রক্রিয়ায় সৃষ্ট হ্রদ বা কার্স লেক বা সলিউশন লেক বলা হয়। এক্সাম্পল হচ্ছে যে ফ্লোরিডা লেক এবং হচ্ছে পেনিনসুলা, যেটা ভলকানে অবস্থিত, এবং ফ্লোরিডা লেকটা হচ্ছে কি ইউএসএ অবস্থিত। এটা হচ্ছে যে 5 নম্বর বলা যে গলন প্রক্রিয়ায় সৃষ্ট হ্রদ। নেক্সট আসো পরবর্তী পয়েন্টে। হাকিনসন 76টা উপায়ের কথা বলেছে, আমি তোমাদেরকে 76টা উপায় দিতে পারবো না। আমি তোমাদেরকে যেটা উল্লেখযোগ্য যে কয়েকটা উৎপত্তির কারণ রয়েছে, মানে উপায় রয়েছে, সেটা তোমাদেরকে জানাবো। তো নাম্বার 6 এ কি বলেছে যে বার্তা প্রবাহের মাধ্যমে হতে পারে, বা হচ্ছে আরেকটা কি বলে হতে পারে যে আচ্ছা, বার্তা প্রবাহের মাধ্যমে যদি বলি, বার্তা প্রবাহ বা বায়ু প্রবাহ, বার্তা বা বায়ু প্রবাহের মাধ্যমে, বা বায়ুর বালিয়ারি লেক, হ্যাঁ, বায়ু প্রবাহের মাধ্যমে, বালিয়ারি লেক নামক আরেকটা লেক আছে, যেটা হচ্ছে বালিয়ারির মাধ্যমে বা বার্তা প্রবাহের মাধ্যমে। অনেক সময় দেখা যায় যে বাতাসের ঘূর্ণন জনিত যে একটা ধরনের শক্তি, বাতাসের যে প্রচুর পরিমাণ, অনেক সময় দেখা যায় যে খুব ঝোড়ো বাতাস হয় বা বাতাসের একটা শক্তি কিন্তু রয়েছে। তো সেই শক্তির ফলে দেখা যায় যে অনেক সময় মাটি সরে যায়,
যেমন হচ্ছে যে এটা হতে পারে সাধারণত শুষ্ক এলাকায় হতে পারে এই জিনিসটা, যে দেখা যায় যে বাতাসের ফলে বা অনেক সময় দেখা যায় যে বালু এক স্থান থেকে আরেক স্থানে সরে যেতে পারে। তারপর যে যার ফলে এই যে এর ফলে একটা ধরনের সৃষ্ট মানে একটা গর্ত বা খাদ হয়, সেখানে এই প্রক্রিয়া কি হতে পারে, হ্রদ তৈরি হতে পারে। এই ধরনের যে সৃষ্ট হ্রদ সেটাকে বলা হয় বালিয়াড়ি হ্রদ বলা হয়। সাধারণত শুষ্ক অঞ্চলগুলোতে এই যে প্রচুর পরিমাণ যখন বাতাস হয়, বাতাসে এই যে বালু এক স্থান থেকে আরেক স্থানে সরে যায় বা মাটি সরে যেতে পারে, সেখানে যে গর্ত তৈরি হয়ে যে হ্রদটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় বালিয়াড়ি হ্রদ বলা হয়। যদিও যে শুষ্ক অঞ্চলের হ্রদে পানির পরিমাণটা খুব মানে ক্ষণস্থায়ী পানি থাকে, এটাতে বেশি একটা ইয়ে থাকে না পানি। তো এই ধরনের হ্রদে সাধারণত দেখা যায় যে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে এই বালিয়াড়ি লেক দেখা যায়, এবং হচ্ছে কি এটাকে ডিউন ব্যারেজ বলা হয়। এই ধরনের লেকটাকে বলা হচ্ছে যে বাত্তা প্রবাহের ফলে বা বালিয়াড়ি লেক, যেটা বললাম যে নিউজিল্যান্ড এবং হচ্ছে কি যে অস্ট্রেলিয়াতে এই ধরনের হ্রদ দেখা যায়, এবং হচ্ছে বায়ু প্রবাহের ফলে বাতাস বালুটা কি করে যে এক স্থান থেকে আরেক স্থানে সরে যায়। এবং এই যে শুষ্ক অঞ্চলে যে হ্রদগুলো হয় এটাতে পানি কিন্তু ক্ষণস্থায়ী পানি দেখা যায়। সাধারণত নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে এই ধরনের বালিয়াড়ি লেক দেখা যায়। এই যে বালি ছড়ে গিয়ে যে হ্রদটা সৃষ্টি হয় এটাকে বলা হয় ডিউন ব্যারেজ। কি বলা হচ্ছে যে ডিউন ব্যারেজ, ডিউন ব্যারেজ বলা হয় এই ধরনের হ্রদকে। এবং এটার ছবিটা দেখো মোটামুটি এরকম। এটা হচ্ছে ডিউন ব্যারেজ, বাত্তা প্রবাহের বলে বা বালিয়াড়ি লেক বলা হয়। এবার আসো নাম্বার 7। নাম্বার 7 হচ্ছে নদীর নাব্যতার ফলে তৈরি এক প্রকার হ্রদের সৃষ্টি হয়, যেটাকে বলা হচ্ছে যে হর্স শো লেকও বলা হয়, যে বা অশ্বক্ষুর আকৃতির লেক, যেটাকে বলা হচ্ছে যে অক্সবো বা অশ্বক্ষুর আকৃতির লেক। কত নাম্বার বলো? নাম্বার 7। এটা হচ্ছে নদীর নাব্যতার ফলে, তোমাদের যখন হ্রদের উৎপত্তি আসবে তোমরা অবশ্যই কিন্তু এক্সাম্পল এবং হচ্ছে ছবি দিবে, প্রয়োজনীয় ছবি। অক্সবো অথবা কি হতে পারে, অক্সবো কিংবা হর্স শো লেক। আরেকটা যদি বলি অশ্বক্ষুর আকৃতির হ্রদ। অনেক সময় দেখা যায় যে নদীর স্রোতের ধ্বংসাত্মক বা হচ্ছে যে হলো বাধাহীন মানে কার্যকলাপের ফলে এই ধরনের হ্রদের সৃষ্টি হয়। নদী যেটা বলা হচ্ছে যে নদীর নাব্যতার ফলে সৃষ্টি হয়। অনেক সময় দেখা যায় যে উঁচু স্থান থেকে অনেক সময় নদী কি করে যে নিচে স্থানের দিকে প্রবাহিত হতে পারে, নদীর গতিপথ পরিবর্তন হতে পারে। বা অনেক সময় দেখা যায় যে নদীর গতিপথে দেখা যায় সমভূমি নদী যখন, যেখানে শাখা নদী মোহনা নদীর সাথে মিশেছে, কিংবা হতে পারে যেটা ধরো যে সমভূমির উপর দিয়ে যখন নদী যাচ্ছে তখন দেখা যায় কিছুটা এঁকে বেঁকে গিয়ে তারা এই ধরনের মানে গতিপথ পরিবর্তন করে, কিন্তু অনেক সময় ছোট ছোট খাদের সৃষ্টি করে। ঠিক আছে, যে একটা ধরনের গর্ত তৈরি হয় যেখানে পলি জমা হয় বা পানি জমা, পরবর্তীতে কালে কি হয় এক ধরনের হ্রদ তৈরি হয়, যেটাকে বলা হচ্ছে যে অশ্বক্ষুর আকৃতির হ্রদ, যেটা বলা হয় হর্স শো লেক বলা হয়। এই ধরনের লেক সাধারণত হচ্ছে কি নদীর গতির পরিবর্তনের ফলে হয়। এই ধরনের এটাকে আরেকটা নাম আছে যেটাকে বলা হয় প্লাঞ্চ পুল। কি বলা হয়? প্লাঞ্চ পুল বলা হয়, প্লাঞ্চ পুল। সাধারণত যেখানে যে কি বললাম যে শাখা নদী প্রধান নদীর সাথে মিশেছে, অথবা বা দেখা যায় যে অনেক সময় যে সমভূমির মধ্যে দিয়ে নদী যাচ্ছে, কিন্তু এরপর দেখা যায় যে গতিপথ পরিবর্তন করার ফলে ছোট ছোট মানে আলাদা আলাদা করে গর্ত হয়ে বা ডিটাচড হয়ে যায় যখন শাখা থেকে, তখন সেই সব সমস্ত জায়গাতেও দেখা যায় যে কি নদীর নাব্যতা বা পলি জমা হতে চেঞ্জ হয়ে আস্তে আস্তে কি করে এই ধরনের হ্রদ যে সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে নদীর নাব্যতার ফলে সৃষ্ট হ্রদ বা হচ্ছে হর্স শো লেক বলা হয়। এটা হতে পারে যে নদীর মেনলি কথা হচ্ছে নদীর গতিপথ পরিবর্তনের জন্য হতে পারে, কিংবা হচ্ছে যে প্রধান নদী যেখানে শাখা নদী প্রধান নদীর সাথে মিশছে সেখানে হতে পারে, বা সমভূমির উপর দিয়ে বয়ে চলা নদী মানে কম গতিতে চলা নদী অনেক সময় দেখা যায় যে এই জায়গায় সেই জায়গায় বিভিন্ন জায়গায় আটকে যেতে পারে, আটকে যে অনেকটা অসুক্ষর আকৃতির হ্রদের সৃষ্টি করে। এটাকে বলা হচ্ছে যে প্লাঞ্চ পুলও বলা হয়। যেমন হচ্ছে টুলার হ্রদ, এক্সাম্পল হচ্ছে কি টুলার হ্রদ, যেটা ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। এক্সাম্পল হচ্ছে কি টুলার হ্রদ কোথায় অবস্থিত? ক্যালিফোর্নিয়াতে।
এটা ছবিটা কিরকম তোমাদেরকে দেখাচ্ছি। এরকম অনেকটা, ঠিক আছে। এরপরে পয়েন্ট আসে নাম্বার 8-এ, যে উল্কাপিণ্ড পতনের ফলে সৃষ্ট হ্রদ। অনেক সময় দেখা যায় যে উল্কাপিণ্ড পতনের ফলেও বড় বড় উল্কাপিণ্ড যখন কোনো জায়গায় পড়ে, তো সেক্ষেত্রে দেখা যায় যে বড় একটা গর্তর সৃষ্টি হয় উল্কাপিণ্ড পতনের ফলে। তো সেই জায়গাগুলোতে পরবর্তীকালে বৃষ্টির পানি বা অন্য কোনো পানি পড়ে যে সেখানে কি হয়, হ্রদ তৈরি হতে পারে। এ ধরনের সৃষ্ট হ্রদকে বলা হয় কি, উল্কাপিণ্ড পতনের ফলে সৃষ্ট হ্রদ। নাম্বার 9 বলি, যে উপকূলীয় আবহাওয়ার কারণে সৃষ্ট হ্রদ। আচ্ছা, উল্কাপিণ্ড কথাটা বললাম, এখন উপকূলীয় আবহাওয়া। অনেক সময় দেখা যায় যে উপকূলীয় আবহাওয়া দেখা যায় সমুদ্রের স্রোতটা, মানে দেখা যায় যে কিনারায় যখন বিশেষ করে যে সমুদ্র তীরবর্তী এলাকায় দেখা যায়, সমুদ্রের কিনারায় যখন মানে সীমানাটাতে অনেক সময় দেখা যায় যে উপকূলের কিনারায় আঁকা বাঁকা থাকে, তো সেখানে দেখা যায় বা খাঁজ কাটা থাকে, সেই জায়গায় যখন ঢেউটা আছড়ে পড়ে আস্তে আস্তে দেখা যায় যে আঁকা বাঁকা হওয়ার ফলে যে সমানভাবে ঢেউটা আছড়ে পড়ে না উপকূলের একই জায়গায়। তো কোথায় দেখা যায় যে আস্তে আস্তে গর্ত তৈরি হয় এবং সেখানে পলি জমা হতে পারে, বা বিভিন্নভাবে আস্তে আস্তে ক্রমেই এটা আলাদা করে অনেক দিনের দীর্ঘদিনের ফলে অবশ্যই এটা যে আলাদা করে আইসোলেটেড হয়ে যায় তখন সমুদ্র থেকে, এবং তখন সমুদ্রের কাছাকাছি জায়গায় কি হয় যে এরকম ছোট ছোট অনেক ধরনের হ্রদ তৈরি হতে পারে। এই ধরনের হ্রদকে বলা হয় উপকূলীয় আবহাওয়ার কারণে সৃষ্ট হ্রদ। তো এটার যে একটা ছবি আছে অনেকটা কিরকম আমি তোমাদেরকে দেখাচ্ছি, যে এরকম যে কোথাও হচ্ছে মাটিটা কি থাকে, যে কিনারাটা সমুদ্রের যে যে কিনারাগুলো অনেকটা সময় কি থাকে, যে সেখানে তখন দেখা যায় যে সমানভাবে ঢেউটা আছড়ে পড়ে না। তো আস্তে আস্তে এরকম কি করে যে এরকম হতে হতে এই জায়গাটা দেখবে যে আলাদা করে গর্তের মতো সৃষ্টি হয়, এবং সেটা আস্তে আস্তে কালক্রমে দীর্ঘদিনের ফলে এটা আলাদা করে আইসোলেটেড হয়ে আলাদা একটা হ্রদ তৈরি করতে পারে। এই ধরনের হ্রদকে বলা হয় উপকূলীয় আবহাওয়ার কারণে সৃষ্ট হ্রদ। এরপর আসে নাম্বার 10-এ। নাম্বার 10 হচ্ছে ব্রিভার লেক। ব্রিভার হচ্ছে একটা প্রাণী যেটা কিনা দেখা যায় যে আমেরিকা বা হচ্ছে ইউরোপের কতগুলো কান্ট্রিতে দেখা যায়। ব্রিভার একটা প্রাণী যে কিনা কি করে, যে তার দাঁত করাতের মতো শক্ত দাঁত থাকে, সে কি করে অনেক সময় গাছ কেটে নদীর মানে কাছাকাছি এলাকায় এই প্রাণীগুলোকে দেখা যায় তার শক্ত করাতের মতো দাঁত দ্বারা সে কি করে গাছগুলো কেটে নদীতে ফেলে দেয়। তো অনেক সময় দেখা যায় যে এই যে নদীতে পড়তেছে আস্তে আস্তে এগুলো কি করে নদীতে বাঁধের মতো কাজ করে, তো বাঁধ দিয়ে আলাদা করে এটা আস্তে কালক্রমে এটাকে কি করে আইসোলেটেড করে ফেলে, এবং হচ্ছে কি এখানে এইভাবে অনেক বাঁধও তৈরি হতে দেখা যায়। যে সেই লেকগুলোকে বলা বা লেকগুলোকে বলা হচ্ছে যে বাঁধ বা হ্রদ তৈরি হচ্ছে সেটাকে বলা হয় ব্রিভার লেক বলা হয়। এটা সাধারণত আফ্রিকান কিছু কান্ট্রিতে এবং হচ্ছে কি উত্তর আমেরিকাতে এটা দেখা যায়। এই প্রাণীটা যে সমস্ত এলাকায় আফ্রিকা বা হচ্ছে আমেরিকা যে জায়গাগুলোতে পাওয়া যায় সেখানে যে মানে নদীর উপত্যকাগুলোতে বা উপকূলগুলোতে এই ধরনের লেক দেখা যায়, সেটাকে বলা হচ্ছে ব্রিভার লেক। কিরকম দেখতে, অনেকটা হচ্ছে কি এরকম। কি করে তাদের বিবর নামক প্রাণীর করাতের মতো দাঁত থাকে, সেটা দিয়ে কি করে সে গাছগুলোকে কেটে নদীতে ফেলে, তো যার ফলে কি করে এক ধরনের বাঁধ তৈরি হয়। তো বাঁধে পানি পানি আটকে যে সে আস্তে আস্তে পরে কি করে যে এখানে
এক ধরনের হ্রদ সৃষ্টি হয়, সেটাকে বলা হয় ব্রিভার লেক। এবার নাম্বার 11-এ আসো, যেটা হচ্ছে কৃত্রিম জলাধার বা কৃত্রিম লেক। কৃত্রিম লেক, যেটা বলছিলাম যে মানুষ বিভিন্ন প্রয়োজনে হ্রদ তৈরি করতে পারে। হ্রদ প্রাকৃতিকভাবে তৈরি হতে পারে, মিঠা পানির হ্রদ যেমন আছে, যেমন আছে লোনা পানির হ্রদ। হ্রদ প্রাকৃতিকভাবে তৈরি হতে পারে এবং হচ্ছে কৃত্রিম উপায়েও তৈরি হতে পারে। কৃত্রিম উপায়ে মানুষ বিভিন্ন প্রয়োজনে হ্রদগুলোকে তৈরি করতে পারে। সেটা হতে পারে সেচ কাজের জন্য, সেটা হতে পারে মাছ চাষের জন্য হ্রদ তৈরি করতে পারে, বা সেটা হচ্ছে কোনো বিদ্যুৎ উৎপাদনের জন্য হ্রদ হতে পারে। যেমন হচ্ছে যে আমাদের যে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে যেটা আছে, যে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য কর্ণফুলী নদীর উপর বাঁধ দিয়ে যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে কাপ্তাই হ্রদ, যেটাকে বলা হচ্ছে, নাম হচ্ছে কি কাপ্তাই হ্রদ। এখানে বিদ্যুৎ উৎপাদনের জন্য করা হয়েছে। এবং সেচ প্রকল্পের জন্য বা মাছ চাষের জন্য বিভিন্ন ধরনের হ্রদ তৈরি করা হয়। এবং আরেকটা উল্লেখযোগ্য হ্রদ যেটা ফেনীতে করা হয়েছে, যে কৃষিকাজের জন্য, সেচ কাজের জন্য ওই হ্রদ তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে কি বলা হচ্ছে যে ফেনী হ্রদ। তাহলে আমি দুইটা হ্রদের কথা এক্সাম্পল দিলাম, যে কৃত্রিম হ্রদ যেটা মানুষ তার বিভিন্ন প্রয়োজনে, সেটা সেচের জন্য হতে পারে, কৃষিকাজে, বা হচ্ছে যে বিদ্যুৎ উৎপাদনের জন্য হতে পারে। তারপর অনেক সময় দেখা যায় যে যেটা হচ্ছে যে খনি থেকে উৎপাদন, যেটা ওটা অবশ্য ন্যাচারালি হয়ে যায়, যে খনি থেকে, ওটা একটা কাম্বার লেক যেটা এক্সাম্পল বলেছিলাম। তো এখানে হচ্ছে কি বললাম, যে ফেনী লেকের কথা বললাম, যেটা ফেনীতে অবস্থিত, কাপ্তাই হ্রদ, হ্যাঁ, ফয়েজ লেক, এগুলো হচ্ছে কি তোমাদের কৃত্রিম হ্রদ বা কৃত্রিম জলাধার, যেগুলো মানুষ তার বিভিন্ন প্রয়োজনে তৈরি করে থাকে। ঠিক আছে, এই হচ্ছে হ্রদ সম্পর্কে, হ্রদের উৎপত্তি। তো নেক্সট আমরা হ্রদের উৎপত্তি, এটা হচ্ছে হাতিনসর যে 76টা কারণের কথা বলেছে, তার মধ্যে উল্লেখযোগ্য কতগুলো কারণের কথা বললাম। নেক্সট আমরা হ্রদে আমাদের হ্রদ থেকে প্রতিবারই মোটামুটি প্রশ্ন আসে। আমরা নেক্সট ক্লাসে আরেকটা নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত আজকে যেটুকু পড়িয়েছি তোমরা সেটা পড়তে থাকো বাসায়। এই চ্যাপ্টারটা বেশ ইম্পর্টেন্ট এবং মোটামুটি প্রতি বছরই এখান থেকে কোশ্চেন আসে। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবার জন্য অনেক শুভকামনা। আল্লাহ হাফিজ।